সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা ইরান ইসরায়েলের। সংঘাতে জড়ানো নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে, যোগ দিলে নরক হবে পুরো অঞ্চল, হুঁশিয়ারি তেহরানের। পুরনো ক্ষত না শুকাতেই ফেনীতে বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ নিয়ে প্রশ্ন। বিদেশ থেকে বছরে একবারের বেশি আনা যাবে না স্বর্ণ, বারের ক্ষেত্রে গুনতে হবে বাড়তি শুল্ক, ব্যাগেজ রুলে কড়াকড়ি। চাহিদা যোগানের হেরফেরে চোরাচালান বাড়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওয়াশিংটন সংঘাতে যোগ দিলে নরকে পরিণত হবে পুরো অঞ্চল। আর নেতানিয়াহু জানিয়েছেন, শাসক পরিবর্তন নয়, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। এদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন ইহুদি সংগঠন। এর মধ্যেই 8ম দিনেও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ইসরায়েল। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলি ড্রোন ও বিমান একযোগে আঘাত হেনেছে তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দফতর, সম্প্রচার কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবনে চালানো হয়েছে হামলা। ইসরায়েল বলছে, এসব স্থাপনায় তাদের জন্য কৌশলগত হুমকি। প্রতিটি হামলার লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করে দেয়া এবং পরমাণু কর্মসূচির সক্ষমতা ধ্বংস করা। তেহরানে হামলার পর একাধিক জায়গায় অনুষ্ঠিত হয় নিহতদের জানাজা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের আহবাজ শহরে কফিন বহন করে শোক মিছিলে অংশ নেন শত শত মানুষ। ইরান দাবি করছে, সাধারণ মানুষের উপরে হামলা চালাচ্ছে ইসরায়েল, যদিও এসব হামলাকে সুনির্দিষ্ট সামরিক অভিযানের অংশ বলে দাবি করছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন দিয়ে পাল্টা আঘাত এনেছে ইরানও। ইসরায়েলের একটি হাসপাতাল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি বাহিনী দাবি করছে, ইরানের হামলায় সামরিক ঘাঁটি ছাড়াও বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এসব ভবন ঢাল হিসেবে ব্যবহার করছে বলে দাবি ইরানের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নেমে আসবে নরক, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। তার মতে, যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়ান, তবে ইতিহাসে তিনি চিহ্নিত হবেন এমন এক নেতা হিসেবে যিনি এমন একটি যুদ্ধে পা রেখেছিলেন যার সঙ্গে তার দেশের স্বার্থের কোনো মিল ছিল না। এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে হামলা শুরুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে কয়েক দফা ফোনালাপ হয়েছে। ইরান বলছে, যদি ইসরায়েল হামলা বন্ধ না করে, তারা পরমাণু আলোচনায় ফিরবে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, পরমাণু কর্মসূচি থামানোই ট্রাম্পের প্রধান লক্ষ্য, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগে পিছপা হবেন না তিনি। ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের মতে, ইরান এখন আর দূরবর্তী হুমকি নয়, বরং সরাসরি সংঘাত উপযোগী শক্তি। সে অনুযায়ী হামলার গতি আরও বাড়াতে যাচ্ছে তেল আবিব। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা জটিল হয়ে পড়েছে। আকাশপথ বন্ধ থাকায় নৌপথে সাইপ্রাসে পৌঁছেছে শত শত ইসরায়েলি নাগরিক। তীব্র হামলার মধ্যেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, শাসক পরিবর্তন নয়, বরং পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। তবে এর ফলস্বরূপ ইরানি সরকার দুর্বল হয়ে পড়লেও তা হবে কেবল একটি ঘটনা প্রবাহ, কোনো নির্ধারিত উদ্দেশ্য নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। বলেন, অতীতে পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে দেশটির সম্পর্ক থাকলেও বর্তমানে সেই উপাদানগুলো পাওয়া যায়নি। ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে এমন দাবি করে দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল। গেল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তেহরান খুব কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে। যদিও তার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড আগেই জানান, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন প্রমাণ নেই। এবার একই কথা জানালো জাতিসংঘ। সংস্থাটির পর্যবেক্ষক দল জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি। এরই মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক সাক্ষাৎকারে বলেন, কে সঠিক এবং কে ভুল তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ইরান হয়তো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখে, তবে এটিকে একটি কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও প্রযুক্তি ও ব্যাপক পরীক্ষা প্রয়োজন। তিনি আরও বলেন, অতীতে কিছু কার্যকলাপ ছিল যা পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বর্তমানে সেই উৎপাদনগুলো পাওয়া যায়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, সেই সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় এটি পরিচালনা করার অধিকার রাখে বলেও জানায় তেহরান। এদিকে ইরানে ইসরায়েলের হামলার আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, আইএইএ যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে কোনো নিন্দা প্রকাশ না করে তাহলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা সীমিত করবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে। লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। বৃহস্পতিবার রাতে পানির তোড়ে ফুলগাজীর উত্তর বড়িয়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই দক্ষিণ বড়িয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়ে। তলিয়ে যায় ফসলি জমি, মাছের ঘের। বাড়িতে পানি ওঠায় জ্বলছে না চুলা। বাধ্য হয়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছে। তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ ভাঙ্গার পরে আমাদের ঘর বাড়ি মানে একবারে পানির স্রোতের লগে একাই এর মানে এক ডালে একাই ফেলাই দিচ্ছে স্যার। সবাই মিলে আমরা গ্রামবাসী চেষ্টা করছি, পারি নাই। তাই আমাদের গ্রামে সব বাড়িঘর সব পেয়ে গেছে, প্রবলিত হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের লোক আছে, আসি দেখে গেছে, ওরা বস্তা কয়টা আনছে, পানি বস্তাগুলা দিছি, বস্তাগুলো চলে গেছে। এই মুহূর্তে ফেনীর উত্তর বড়িয়া এলাকায় আছেন সহকর্মী রিপোর্টার আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি ফুলগাজীর সে বড়িয়া গ্রামে। সে বড়িয়া গ্রামের বেশ কয়েকটি গ্রাম, আশেপাশের গ্রাম প্লাবিত হয়েছে। কমপক্ষে ৫-৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এই যে প্লাবিত গ্রামগুলো মূলত যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু অবর্ণনীয় একটি দুর্ভোগের মধ্যে পড়েছে। তাদের বাড়িঘরে পানি উঠে গিয়েছে, তাদের যে রান্নাঘর সেখানে পানি উঠে গিয়েছে। তারা উঁচু জায়গায় বা পাশের আত্মীয়র বাড়িতে কেউ কেউ আশ্রয় নিয়েছেন। আর যদি বলি, গতকাল থেকেই কিন্তু বিপদসীমার খুব কাছাকাছি চলে আসে মুহুরী নদীর পানি, যদিও বিপদসীমা অতিক্রম করেনি। কিন্তু ইদানিং আমরা দেখেছি মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রান্ত হওয়ার আগেই বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে নদীর দুধারে ১২২ কিলোমিটার, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন অংশ দিয়ে কিন্তু পানি টপকে লোকালয়ে ঢুকে পড়ছে। তার মানে স্থানীয়রা বলছে যে বন্যা নিয়ন্ত্রণ যে বিপদসীমা থাকার কথা সেটি পুনর্নির্ধারণ করা দরকার। কারণ এখন অতিক্রান্ত হওয়ার আগে কেন পানি ঢুকে, স্থানীয়রা বলছে যে মুহুরী কহু এবং সিলুনিয়ার যে নদীটি রয়েছে এই নদী কিন্তু সংস্কার হয় না। এই নদী সংস্কার না করার কারণে কিন্তু প্রতি বছর এমন ঘটনা ঘটে, নিচে বালু পড়ে একটি ভরাট হয়ে গিয়েছে। আবার কোথাও কোথাও অবৈধ যারা বালু ব্যবসায়ী রয়েছে তারা অবৈধভাবে বালু উত্তোলন করে বাঁধের কাছ থেকে বালি উঠিয়ে নেওয়া, সেখানেও ভাঙনের দেখা দেয়। এবং বাঁধটি সংস্কার না হওয়ার কারণে ইঁদুরের গর্ত হয়। অনেকে আবার দেখা গেছে যে খড়ের যে গাধা সেগুলো যে বাঁধের উপরে দেয়, আবার অপ্রয়োজনীয় জিনিসপত্র বাঁধের উপরে রাখে। কেউ কেউ এই বাঁধ দখল করে বাঁশঝাড় সহ বিভিন্ন ধরনের গাছ লাগায়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ সকল নদী সংস্কার করার না কারণে নদীর যে দৈর্ঘ্য থাকার, প্রস্থ থাকার কথা সেটি সংকুচিত হয়ে আসে। এবং এই যে বর্ষা মৌসুম আসলে ভারতের উজান থেকে যখন পানি ছেড়ে দেওয়া হয় অথবা ভারতের উজানে যখন বৃষ্টিপাত বেশি হয়, সেই সাথে বাংলাদেশের বৃষ্টিপাত সব মিলে যখন নদীতে পানি বাড়তে শুরু করে, তখনই কিন্তু নদীর যে পানি যে প্রবাহ সেটি স্বাভাবিক গতিতে না যাওয়ার কারণে বা না যেতে পারার কারণেই কিন্তু এই পানিটি সহজেই বাঁধে আঘাত হানে এবং যেখানে দুর্বল পায় সেখানে কিন্তু ভাঙে। গত বছর কিন্তু এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ১২২ কিলোমিটার, সেই বাঁধের ১০২টি স্থানে ভেঙেছিল। এবং জানেন যে আগস্টে সে ভয়াবহ বন্যা হয়েছিল, যে বন্যায় শুধু ফেনী নয়, পার্শ্ববর্তী আমাদের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং মিরসরাই অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছিল এবং বিভিন্ন জায়গায় তলিয়ে গিয়েছিল। প্রায় ৫ থেকে ৭ ফুট পানি স্থায়ীভাবে প্রায় ৫-৭ দিন অবস্থান করেছিল। লক্ষ লক্ষ মানুষ
এখানে পানিবন্দী হয়ে পড়েছিল গত বছর, এবং সেই ক্ষতি প্রায় ৩,০০০ কোটি টাকা ছাড়িয়েছিল শুধু ফেনী অঞ্চলেই। এমন সে ক্ষতি হওয়ার পরেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি লড়ে চড়ে বসার কথা, কিন্তু সেটি কিন্তু আশার আলো দেখছেন না। গত ১০২টি স্থানে যে ভেঙেছিল এই বাঁধের, সেখানে কিন্তু প্রায় ২০ কোটি টাকার বেশি ব্যয় করে এ সকল মেরামত করা হয়েছে। তবে সে সকল মেরামতের কিন্তু বাঁধের বেশিরভাগ জায়গায় কিন্তু এবছরও ফাটল দেখা দিয়েছে, এবং অনেক জায়গায় সে সকল বাঁধের ওইখান থেকে টপকে পানি ঢুকছে। আপনি জানেন যে এখনও মাত্র মৌসুম শুরু হয়েছে, এবং এই যে বন্যা ধাপে ধাপে আরও হওয়ার আশঙ্কা রয়েছে। যদি ভারতের উজানে বেশি বৃষ্টি হয়, ভারত অংশে বেশি বৃষ্টি হলে সেই বৃষ্টির পানি কিন্তু বাংলাদেশ অংশে বা এই মুহুরী নদী দিয়ে প্রবেশ করে, এবং গত বছরের সেই বন্যা কিন্তু মূলত ভারতের ছেড়ে দেওয়া পানির যে সৃষ্ট বন্যাটি হয়েছিল। এবছরও কিন্তু সেই বাঁধ নড়বড়ে থাকার কারণে সেই বাঁধ প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিচ্ছে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা, এটি স্থায়ী সমাধানে, কিন্তু সেটি শুধু আশ্বাসেই থেকে যায়, এটি স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যার কারণে এই অঞ্চলের মানুষ বর্ষা মৌসুম আসলেই বন্যার এমন আতঙ্কে পড়ে, বছরে একাধিকবার এমন বন্যায় পড়ে এবং এমন বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তারা যেটা বলছেন যে এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেটি নদী থেকে যে দূরত্বে থাকার কথা সেটি না থাকার কারণে মূলত নদীতে যখন পানি বৃদ্ধি পায় এবং সারা বছর জুড়ে যখন এই নদীর মধ্যে ঝোপঝাড় এবং বিভিন্ন জায়গায় পলি পড়ে ভরাট হয়ে যায়, এগুলো যদি সমাধান করা না হয় বা এগুলো যদি স্থায়ীভাবে সমাধান না হয়, তাহলে কিন্তু প্রতি বছর গত বছরের মতো এবছরের মতো আগামী বছরগুলো তো বন্যার কবলে পড়ে মানুষ নিঃস্ব হবে। তারা কোনো ত্রাণ চান না, তারা চান ফেনীর মুহুরী নদীর এই বাঁধের স্থায়ী সমাধান। এই ছিল। ফেনী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। যতবার খুশি ততবার নয়, শুল্ক দিয়ে বিদেশ থেকে বছরে মাত্র একবার একটি স্বর্ণের বার আনতে পারবেন জল ও আকাশপথের যাত্রীরা। বিনা শুল্কে ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার সুযোগ পাবেন বছরে একবারই। এমন বিধান রেখেই পরিবর্তন আনা হয়েছে ব্যাগেজ রুলস বিধিমালায়। এমন কড়াকড়িতে দেশের স্বর্ণ বাজারে দাম বৃদ্ধির আশঙ্কা করছে জুয়েলারি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাজুস। আর অর্থনীতিবিদদের শঙ্কা, মূল্যবান ধাতুটির চাহিদা যোগানের হেরফেরে বেড়ে যেতে পারে চোরাচালান। বিস্তারিত অন্তরাসনের রিপোর্টে। অলংকার হিসেবে প্রাচীনকাল থেকেই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ, আর নিরাপদ বিনিয়োগের মাধ্যম হওয়ায় বর্তমানে বাড়ছে এর দাম ও চাহিদা। উচ্চ মূল্যের কারণে দেশের স্বর্ণ ব্যবসায় পড়েছে মন্দাভাব। স্বর্ণের বাজারে ব্যবসা খুবই ধস নেমে গেছে, যে হারে দাম বাড়ছে। শখের বসে যারা কেনাকাটা করতো, ওই কেনাকাটাটা একটু কমে গেছে আগের তুলনায়। এখন গোল্ডটা একটা অভিজাত শ্রেণীর জন্য নির্ধারিত হয়ে গেছে। সব শ্রেণীর জন্য হলে আমাদের ব্যবসাও ভালো থাকতো, সব শ্রেণীর মানুষ কিনতে পারত। বাংলাদেশে এই মূল্যবান ধাতুর চাহিদা কত? সঠিক কোনো তথ্য না থাকলেও ব্যবসায়ীদের দাবি, বছরে প্রায় ২০ থেকে ৪০ মেট্রিক টনের চাহিদা রয়েছে স্বর্ণবাজারে। এই চাহিদার ১০% পূরণ হয় পুরানো অলংকার বিনিময়ের মাধ্যমে। বাকিটুকু মেটাতে বিমান যাত্রীদের মাধ্যমে আসা স্বর্ণই একমাত্র ভরসা। কারণ অনুমতি দেওয়ার পরও নানা জটিলতায় মূল্যবান এই ধাতুর আমদানি করেন না তারা। এবার ব্যাগেজ রুলসে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন বিধিমালায় আকাশপথে বছরে মাত্র একবার কোনো যাত্রী ৫০,০০০ শুল্ক দিয়ে ১১৭ গ্রাম বা ১০ ভরি ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। আগে ৪০,০০০ টাকা শুল্ক দিয়ে আনতে পারতেন যতবার খুশি ততবার। ২০২৩ সালের জুলাইয়ের আগে ২০,০০০ টাকা শুল্ক দিয়ে প্রতিবারে আনা যেত ২টি বার বা ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণ। কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বর্ণালংকার আনার ক্ষেত্রেও। আগে একজন যাত্রী একাধিকবার ১০০ গ্রাম ওজনের গহনা বিনা শুল্কে আনতে পারতেন। নতুন নিয়মে সেই সুযোগ মিলবে বছরে মাত্র একবার। যেটুকু ডিমান্ড আছে সেই ডিমান্ডে তো আপনাকে সাপ্লাই থাকতে হবে। লোকাল বাজারে যেই গোল্ডটা পাওয়া যায় তার থেকে বেশি পড়ে যায়। তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করা তো বিজনেস না। বিজনেস হলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। অস্থিতিশীল ব্যাপারটা, এটার জন্য আমাদের যে মনিটরিং বা আমাদের যে বৈষম্য, এই বিষয়টা কে দেখবেন, জাজ করবেন কে? এমন পরিস্থিতিতে দেশের স্বর্ণের যে চাহিদা আছে তা মেটাতে চোরাচালান বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এমনিতেই বৈধ পথে আমদানি নেই, অন্যদিকে এই যে ব্যাগেজের যে কড়াকড়ি অবস্থায় এই কড়াকড়িগুলো আসলে এই পুরো ইন্ডাস্ট্রি, এখানে কর্মসংস্থান আছে, এখানে তো অনেকেই ব্যবসা করছেন, তো এগুলা কিন্তু আরও চাপের মধ্যে পড়ে যাচ্ছে। জুয়েলারি ইন্ডাস্ট্রিতে মূলত এই লাগেজের মাধ্যমে যে স্বর্ণটা আসে সেটাই ব্যবহার করা হয় এবং দেশের ভিতরে কিছু রিসাইক্লিং হয় এবং সেটা দিয়ে আসলে জুয়েলারি ইন্ডাস্ট্রি কাজ করে। তো এই জায়গাটাতে আমি মনে করি যতটা সহজ নীতিমালা প্রণয়ন করা যায় সেটি সবচেয়ে ভালো। ঢাকা কাস্টমসের তথ্য ২০২৩ সালে শুধু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাগেজ রুলসের আওতায় ৩১.৫ টন ও ২০২২ সালে এসেছে প্রায় ৩৬ টন স্বর্ণ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি তেল এবং শিল্পের কাঁচামাল আমদানি বাড়ার পাশাপাশি ডলারের বাড়তি দরে ভরসা করে 11 মাসে ৭১,৩৮৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। লক্ষ্যমাত্রার চেয়ে ৪,০০০ কোটি টাকা কম হলেও গত বছরের তুলনায় বাড়তি রাজস্ব আদায় হয়েছে ৯,৫০০ কোটি টাকা। শুধুমাত্র মে মাসেই সব রেকর্ড ভঙ্গ করে আদায় হয়েছে ৮,৫০০ কোটি টাকা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অর্থ বছরের শুরুতে রাজস্ব আদায়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কাস্টম হাউস শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। মে মাস পর্যন্ত ৭৫,৮৬১ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৭১,৩৮৫ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলো গত বছরের এই সময়ের তুলনায় ১৫% প্রবৃদ্ধি হিসেবে বাড়তি আদায় হয়েছে ৯,৩৬০ কোটি টাকা। শুধু মে মাসে আদায় হয়েছে রেকর্ড ৮,৫৬৬ কোটি টাকা। বিগত বছরে আমাদের এই প্রথম 11 মাসে আদায় ছিল ৬২,০০০ কোটি টাকা, সেই হিসেবে আমরা ৯,৩০০ কোটি টাকা আদায় করতে পেরেছি এবং এটা যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি এটা ১৫%-এর বেশি আমাদের প্রবৃদ্ধি আছে বিগত বছরের তুলনায়। ব্যবসায়ীদের দাবি ডলার সংকটের কারণে অর্থ বছরের শুরুর কয়েক মাস এলসি খোলা যেমন বিপত্তি ছিল, তেমনি নানা জটিলতায় আমদানি পণ্য ছাড় করাতেও পোহাতে হয়েছে ভোগান্তি। তবে সম্প্রতি হাই স্পিড ডিজেল থেকে ৬১৯ কোটি, ফার্নেস অয়েলে ৫১৫ কোটি, ক্রুড অয়েল থেকে ৩০২ কোটি, সিমেন্ট ক্লিংকার থেকে ১৬৭ কোটি, কয়লা থেকে ১৫৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এমনকি আমদানি করা ফল থেকে আদায় হয়েছে ১৭০ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে আমাদের কাস্টমস রেভিনিউ এবং ট্যাক্সেও প্রবৃদ্ধি এসেছে, কারণ স্থিতিশীলতার কারণ। জ্বালানি, খাদ্যদ্রব্য, শস্য এটা বিগত সময় চেয়ে অনেক বেশি আমদানি হয়েছে। এই আমদানির কারণে আমাদের যে রাজস্ব আহরণ এটাই বৃদ্ধি পাওয়ার একমাত্র বড় অবলম্বন এটাই। চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে নানা সংকটের মাঝেও চলতি অর্থ বছরে বন্দর জাহাজ বেড়ার পাশাপাশি কন্টেনার এবং কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড হয়েছে। আর তাতেই বাড়তি রাজস্ব আদায়ের সুযোগ হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের, বলছেন বন্দর কর্মকর্তারা। আগামী যে কয়টা দিন অর্থ বছরে বাকি আছে সেই কয়দিনেও আমরা যদি একটা প্রেক্ষাপট বিবেচনা করি, আশা করছি যে চলমান ধারা আছে সেই চলমান ধারা অব্যাহত থাকবে। ২০২৩-২৪ অর্থ বছরে ৬৮,৮৬৬ কোটি টাকা আদায় হয়। ২০২৪-২৫ অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮০,৪০২ কোটি টাকা। বছরে ৭০,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে চট্টগ্রাম বন্দর এবং এই কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। চিকিৎসক সহ জনবল সংকটে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। 10 বেডের আইসিইউ ইউনিটে যন্ত্রপাতি স্থাপন করা হলেও 2 বছরেও চালু হয়নি। কিটের সরবরাহ না থাকায় পরীক্ষা করা যাচ্ছে না, রয়েছে ওষুধ সংকটও। তবে দেশে করোনা সংক্রমণ বাড়ায় জেলা সদর হাসপাতালে 20টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। চিকিৎসা সেবা পেতে রোগীদের দীর্ঘ লাইন, এই চিত্র মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। 2021 সালে 100 শয্যার হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হয়। তবে চিকিৎসক সহ নেই পর্যাপ্ত জনবল। সিনিয়র কনসালটেন্টের 10টি পদের বিপরীতে আছেন মাত্র একজন। মেডিসিন, গাইনি, চক্ষু, সার্জারি ও নাক কান গলা সহ গুরুত্বপূর্ণ বিভাগে নেই সিনিয়র কনসালটেন্ট। 12টি জুনিয়র কনসালটেন্ট পদের 4টি খালি। দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা দিতে জেনারেল হাসপাতালে 20টি এবং জেলা শহরের বাইরে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5টি করে করোনা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে কিটের সরবরাহ না থাকায় পরীক্ষা করতে আসা লোকজন ফিরে যাচ্ছে। সদর হাসপাতালে করোনার কিটটা পাচ্ছি না, তো আমরা আবার আমাদের ঢাকায় দৌড়তে হচ্ছে। এই ভবনের 7 তলায় আমরা একটি 10 বেডের একটা আইসিইউ সেকশন হওয়ার কথা, সেটা আজ পর্যন্ত 3 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা পাইনি। আমরা আসি দূর দূরান্ত থেকে, কিন্তু ডাক্তার অনেক সময় মিস পায়, ডাক্তার আমাদের কাছে আসে না। জেনারেল হাসপাতালে ওষুধ সংকট ছাড়াও কোটি কোটি টাকার যন্ত্রপাতির সঠিক ব্যবহার নেই। 7 তলায় অলস ব্যয়বহুল আইসিইউর যন্ত্রপাতি। 3.5 বছরেও চালু করা যায়নি আধুনিক অপারেশন থিয়েটার।
রেডিওলজিও স্থানান্তরিত হয়নি নতুন ভবনে। জনবল সংকট এখানে আমাদের আইসিইউ আমরা চালু করতে পারছি না। আরটিপিসিআর টেস্ট এখানে হবে না, কিন্তু আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা যাতে আমরা করতে পারি সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি। জেনারেল হাসপাতালে প্রতিদিন ১৫০০-এর বেশি রোগী চিকিৎসা নিয়ে থাকেন। 2023 সালের 14 নভেম্বর উদ্বোধন হওয়া 10 বেডের এই আইসিইউ এখনও চালু করাই সম্ভব হয়নি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মানিকগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নলকূপগুলোতে পানি না ওঠায় চরম বিপাকে পড়েছেন মানুষ। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট। বাড়ির টিউবওয়েলে পানি ওঠে না, তাই গৃহস্থলী কাজ ফেলে প্রতিবেশীর বাড়ির গভীর নলকূপ থেকে পানি সংগ্রহে যাচ্ছেন নারীরা। শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে। এতে সাধারণ নলকূপে তো নয়ই, মানিকগঞ্জের অনেক এলাকায় গভীর নলকূপেও ঠিকমতো পানি উঠছে না। ফলে গৃহস্থালী কাজের পাশাপাশি ব্যাহত হচ্ছে চাষাবাদ কার্যক্রম। জেলার মধ্যে সবচেয়ে বেশি সংকটে রয়েছে দৌলতপুর, ঘিওর, শিবালয়, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলা। সাধারণ নলকূপগুলোতে পানি না ওঠায় 300 থেকে 400 ফুট গভীরে সাবমার্সিবল পাম্প স্থাপন করছে মানুষ। গভীর নলকূপ বসানো ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষে তা সম্ভব হচ্ছে না। রান্নার পানি নাই, গোসল করার পানি নাই, খুব অসুবিধায় আছে। আমরা পানির জন্য মনে করেন খুব কষ্টে আছে বর্তমানে। পানি একদম পাই না, আমরা মোটরেও পাই না, আমরা টিউবওয়েলেও পানি পাই না। আমরা অনেক দূর থেকে পানি সংগ্রহ করে আনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর নিচে নেমে যাওয়ায় মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত থাকে এই সমস্যা। সুপেয় পানির জন্য আগামীতে সরকারিভাবে গভীর নলকূপ স্থাপনের কথা ভাবছেন তারা। আমাদের মানিকগঞ্জে নাই বললেই চলে শ্যালোটা। তো আশা করি যে শুষ্ক মৌসুমটা 2 মাসের এরকম ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আস্তে আস্তে 2 মাস পর আবার ওভারকাম করে যাবে। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেওয়া তথ্য মতে মানিকগঞ্জে 85,729টি টিউবওয়েল রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে বন্ধ রয়েছে 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়রা জানায়, ইন্দুরকানী উপজেলার মালবাড়ির বেইলি ব্রিজ নড়বড়ে হওয়ায় সড়ক বিভাগ 5 টনের বেশি ওজনের যানবাহন পারাপারে নিষেধাজ্ঞা দেয়। ভোরে সেতুটি দিয়ে 27 টন কয়লা বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে, খালে পড়ে যায় ট্রাকটি। এতে বন্ধ হয়ে যায় ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা। দিনাজপুর বড় ময়দানে শুরু হয়েছে 2 দিন ব্যাপী আম কৃষি প্রযুক্তি ফল মেলা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, দেশি ফল বেশি খায়, আসল ফলের গাছ লাগাই, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে 3 দিন ব্যাপী এখানে আম প্রযুক্তি এবং ফল মেলা শুরু হয়েছে। গতকাল জেলা প্রশাসক এই মেলার উদ্বোধন করেন। যারা আয়োজক, বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারা যেটা জানিয়েছেন, প্রায় 32টি এখানে স্টল রয়েছে এবং স্টলে আপনার প্রায় 200-এর অধিক প্রজাতির বিভিন্ন প্রকার ফলের সমারোহ এখানে রয়েছে এবং গাছ রয়েছে এবং কৃষি যে যন্ত্রাংশ এখানে আমরা প্রদর্শনী আমরা দেখছি। যে বিশেষ করে বলবো যে এখানে যারা স্কুল কলেজের শিক্ষার্থী, তারাও কিন্তু আপনার গতকাল ছিলেন। আজকে তারা হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও দুপুরের পর থেকে এখানে তারা আসবেন। এবং যারা আয়োজক তারা যেটা বলেছেন যে মূল যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে এই ফলের সঙ্গে পরিচিত করার জন্য এই মেলার যে আয়োজন। এখানে যে দেশীয় যে ফল, সে ফল যেন যেহেতু স্বাস্থ্যের জন্য এটি ভালো, পুষ্টিকর এবং এই জেনারেশনের যারা সন্তান রয়েছেন বা তারা যেন বেশি করে ফলের সঙ্গে তারা আসক্ত এবং ফল যেন খায়, এই বিষয়ে তারা আপনার এখানে আপনার তারা নিয়ে এসেছেন। এবং বিশেষ করে বলবো যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা এখানে যে ফল এবং আপনার বিভিন্ন প্রযুক্তির যে আয়োজন করেছেন, এটি একটি জমজমাট এখানে আয়োজন করা হয়েছে। আমরা দেখছি যে এখানে যারা আসছেন দর্শনার্থী, তারা অনেকেই কিন্তু এখান থেকে গাছ কিনে নিয়ে
যাচ্ছেন। এবং আমরা মালটার গাছও দেখেছি, এখানে রয়েছে কমলা, আঙ্গুর থেকে শুরু করে আপনার ড্রাগন ফল সব গাছই এখানে রয়েছে এবং তারা এখানে নিচ্ছেন। এবং যে বিষয়টি এখানে আসছে যে দিনাজপুরে কিন্তু আপনার যে ফলের যে আপনার যে উৎপাদন সেটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং এটি একটা বিপ্লবী আমরা বলবো যে কৃষি যান্ত্রিকীকরণের কারণে কিন্তু দিনাজপুরে সব ধরনের ফল এবং এখানে উৎপাদন অনেক বেশি হয়। তো আমার কাছ থেকে এই মেলা থেকে সর্বশেষ এই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। টাঙ্গাইলের ঘাটাইলে দীঘলকান্দি ইউনিয়নের সেচ পাম্প মালিকদের ভুতুড়ে বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। গ্রাহকরা বলছেন 0 ইউনিটের বিল দেখে 18,000 থেকে 40,000 টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দাবি করা হয়েছে। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইলে দীঘলকান্দি আনার এলাকার সেচ পাম্প মালিকদের বকেয়া বিল পরিশোধের নোটিশ দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 7 দিনের মধ্যে বকেয়া পরিশোধ করতে না পারলে গ্রাহকদের বিরুদ্ধে মামলা করার কথা বলা হয় নোটিশে। ওই এলাকায় সেচ পাম্প রয়েছে 16টি। গ্রাহকরা জানান বছরে 2 বার বিল দেন তারা। চলতি বছরের মে মাসে সবশেষ বিল পরিশোধ করা হয়েছে। তারপরও একই গ্রাহকদের 0 ইউনিটের বিল দেখিয়ে 18,000 থেকে 40,000 টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দাবি করছে বিদ্যুৎ অফিস। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। ভুতুরে বিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আমাদের যে গত মিটারটা ছিল তার থেকে 16,000 ইউনিট আমাদেরকে বেশি ধরা হয়েছে। এবার মিটার দেখে না দেখে ওরা ঘরে বিল করে ওরা 1500 ইউনিটে বিল করেছে। বিল আমরা কোনো বছর রাখি না। অফিসে যাওয়া হয়েছিল, যারা বিল করছে সরকার দিতেই হবে। বিদ্যুৎ অফিসে একটা পেপার দিলে পরে সে বিল পরিশোধ না করা পর্যন্ত আমার লাইন দেওয়া হয় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সঠিক বিচার আশা করছি। বিদ্যুৎ বিভাগ বলছে যেসব গ্রাহক এমন অভিযোগ আনছেন তাদের সমাধান করে দেয়া হচ্ছে। ভুতুরে বিলের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি এরকম বিচ্ছিন্ন থাকতে পারে, কিন্তু বিষয়টা হলো যে আমাদের কাছে যারা অভিযোগ দিছে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারেক্টিভ অ্যাকশন নিয়েছি আর কি। যদি সুনির্দিষ্ট অভিযোগ পাই এবং যাদের বিরুদ্ধে কমপ্লেন করতেছেন আমি বিভাগে ব্যবস্থা নেব। ঘাটাইল উপজেলায় 903টি সেচ পাম্প রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা ইরান ইসরায়েলের। সংঘাতে জড়ানো নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে যোগ দিলে নরক হবে পুরো অঞ্চল, হুঁশিয়ারি তেহরানের। পুরনো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ নিয়ে প্রশ্ন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।